বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম প্রিন্স, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আমরা আমাদের চারপাশে নারী ও শিশুদের নির্যাতনের খবর শুনে থাকি। এই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। এই আইনে কি ধরনের অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে, আজকের এই ভিডিওতে আমরা এই আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যে কোন বিষয়গুলো আপনাদের জানা আবশ্যক। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। মনে রাখবেন, নারী ও শিশু নির্যাতনমূলক অপরাধগুলো দমনের জন্যই নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয়। এছাড়াও অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। মনে রাখবেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালে এই মামলাগুলোর বিচার কার্য পরিচালিত হয়। এছাড়াও মনে রাখবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মূল উদ্দেশ্যই হচ্ছে নারী ও শিশুকে সুরক্ষা প্রদান করা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই আইনের কিছু সংজ্ঞা রয়েছে, সেই বিষয়টি সম্পর্কে আমাদের অবহিত হতে হবে। তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো প্রদান করা হয়েছে সেগুলো নিয়ে আমরা চলুন আলোচনা করি। প্রথমত, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুর একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অনধিক 16 বছর বয়স্ক কোনো ব্যক্তি এই আইনের অধীনে শিশু হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই আইনে একটি শিশুর বয়স সর্বোচ্চ 16 বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এরপরে এই আইনে নারী বলতে বোঝানো হয়েছে যে কোনো বয়সের নারী এই আইনের আন্ডারে সুরক্ষা লাভ করতে পারবে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের বিষয়ে বলা রয়েছে। এখানে বলা হয়েছে দণ্ডবিধি আইনে ধর্ষণের সংজ্ঞার পাশাপাশি এই আইনে যদি কোনো একজন 16 বছরের অধিক নারীর সহিত বিবাহ বন্ধন ব্যতীত তার সম্মতি ব্যতি রেখে বা জোরপূর্বকভাবে যৌনকর্ম সংঘটিত করে, তবে সেটি ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ 16 বছরের কোনো অধিক মহিলার সাথে যদি বিবাহ বন্ধন ব্যতীত তার সম্মতি ব্যতি রেখে অথবা তাকে ভয় ভীতি প্রদর্শন করে তার সাথে যৌনকর্ম সংঘটন করা হয়, তবে সেটি ধর্ষণ হিসাবে বিবেচিত হবে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী। এছাড়াও এখানে বলা হয়েছে যে 16 বছরের নিচে কোনো শিশুর সাথে যদি তার সম্মতি গ্রহণ করে অথবা সম্মতি ব্যতি রেখে যৌনকর্ম সংগঠিত করা হয়, তবে সেটিও ধর্ষণ হিসেবে বিবেচিত হবে। এছাড়াও 2025 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে বিয়ের প্রলোভনে যদি কোনো একজন নারীর সহিত যৌনকর্ম করা হয়, সেটিকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত করা হয়েছে। এছাড়াও এই সংশোধনী অনুযায়ী যদি ছেলে শিশুর সাথে যৌনকর্ম করা হয় বা যৌনকর্ম করার চেষ্টা করা হয় বা বলাৎকার করা হয়, সেটিও এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাস্তিযোগ্য একটি অপরাধ হিসেবে বিবেচিত করা হয়েছে। এরপর এই আইনে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে যৌতুক। যৌতুক বলতে এই আইনে বোঝানো হয়েছে যে বিবাহের সময় পণ বাবদ বর পক্ষ যদি কোনো পক্ষের নিকট কোনো কিছু দাবি করে অথবা কোনো পক্ষ যদি বর পক্ষকে যৌতুক হিসাবে কোনো অর্থ বা সম্পদ প্রদান করে থাকে, সেটি এই আইনে যৌতুক হিসাবে বিবেচিত হবে। তো সুতরাং আমরা এতক্ষণ দেখলাম যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু বলতে কি বোঝানো হয়েছে, নারী সম্পর্কে কি বোঝানো হয়েছে, ধর্ষণ বলতে কি বোঝানো হয়েছে এবং যৌতুক বলতে কি বোঝানো হয়েছে। তো চলুন আমরা দেখি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন কোন বিষয়কে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে এবং সে সকল অপরাধের জন্য কি ধরনের শাস্তির বিধান রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 4-এ বলা হয়েছে যে দহনকারী পদার্থ দ্বারা সংঘটিত অপরাধ। ধারা 4-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অ্যাসিড বা দাহ্য কোনো পদার্থ দ্বারা কোনো নারী ও শিশুর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। এছাড়াও বিশাল অঙ্কের অর্থদণ্ডও হতে পারে। এছাড়াও 4 ধারায় আরো বলা হয়েছে এই ধরনের অপরাধের জন্য যদি দৃষ্টিশক্তি নষ্ট হয় বা শ্রবণ শক্তি নষ্ট হয় বা মুখমণ্ডল নষ্ট হয় অথবা যৌনাঙ্গ বা স্তন যদি বিকৃত হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ডও হতে পারে। এছাড়াও ধারা 4 অনুযায়ী যদি দাহ্য পদার্থ দ্বারা কোনো একজন নারী ও শিশুর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি সাধিত হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির 7 বছর থেকে 14 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। তো সুতরাং আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 4 ধারায় দেখলাম যে কোনো দাহ্য পদার্থ দিয়ে যদি কোনো নারী ও শিশুর মৃত্যু ঘটানো হয় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ডও হতে পারে। এছাড়াও আমরা দেখলাম যে দাহ্য পদার্থ দিয়ে যদি কোনো নারী ও শিশুর দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি বা মুখমণ্ডল বা স্তন বা যৌনাঙ্গ ধ্বংস
ধ্বংস করা হয় বা বিনষ্ট করা হয় বা বিকৃত করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়াও যদি দাহ্য পদার্থ দিয়ে কোনো নারী ও শিশুর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি ঘটানো হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির 7 বছর থেকে 14 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনে 7 ধারায় বলা হয়েছে যে নারী ও শিশুর অপহরণ। কোনো ব্যক্তি যদি মানব পাচারের উদ্দেশ্য ব্যতীত কোনো নারী ও শিশুকে অপহরণ করে থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ন্যূনতম 14 বছরের জেল অথবা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এরপর ধারা 8 বলা হলো যে মুক্তিপণ আদায়ের জন্য কোনো নারী ও শিশুকে আটক করা। এখানে বলা হয়েছে যে মুক্তিপণ আদায়ের জন্য যদি কোনো নারী ও শিশুকে আটক করে রাখা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায় ধর্ষণ বিষয়ে বলা হয়েছে। আমরা সঙ্গে আলোচনা করেছি যে কোন কোন বিষয়কে ধর্ষণ হিসাবে গণ্য করা হয়। এখানে ধারা 9 বলা হয়েছে যে যদি কোনো একজন ব্যক্তি ধর্ষণ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন। এছাড়াও ধর্ষণের কারণে যদি ভুক্তভোগীর মৃত্যু ঘটে, সেক্ষেত্রে ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়াও অতিরিক্ত অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এছাড়াও দলবদ্ধভাবে বা সংঘবদ্ধভাবে যদি কোনো একটি ধর্ষণ করা হয়, সেক্ষেত্রে ওই দলের প্রত্যেক সদস্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে তারা দণ্ডিত হতে পারে। এছাড়াও এর অতিরিক্ত অর্থদণ্ডেও তারা দণ্ডিত হতে পারে। মনে রাখবেন, ধারা 9 অনুযায়ী যদি ধর্ষণ চেষ্টা করা হয়, সেক্ষেত্রে 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। এছাড়াও 2025 সালে বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে 9 ক এবং 9 খ ধারা সংযুক্ত করেছে। 9 কতে বলা হয়েছে যে আত্মহত্যার প্ররোচনা দেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো নারী ও শিশুকে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেয়, সেক্ষেত্রে এইটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিবেচিত হবে। যদি কোনো একজন ব্যক্তি আত্মহত্যার প্ররোচনা প্রদান করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির 10 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা এর অতিরিক্ত তার অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এরপর ধারা 9 খতে বলা হয়েছে যে বিয়ের প্রলোভন দিয়ে যৌনকর্ম, অর্থাৎ 2025 সালে বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দিয়ে যৌনকর্মকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত করেছে। এ ধরনের অপরাধের জন্য ওই ব্যক্তির অনধিক 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় বলা হয়েছে যে যৌন নিপীড়ন, যৌন কামনা চরিতার্থ করার জন্য যদি কোনো একজন ব্যক্তি কোনো নারী ও শিশুর যৌনাঙ্গে বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করে বা শ্লীলতা হানি করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি একটি শাস্তিযোগ্য অপরাধ করবে। এ ধরনের অপরাধের জন্য ওই ব্যক্তির 3 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর অতিরিক্ত তার অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায় বলা হয়েছে যে যৌতুকের জন্য নির্যাতন। যৌতুকের জন্য যদি কোনো নির্যাতিত নারীকে হত্যা করা হয়, সেক্ষেত্রে হত্যাকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যৌতুকের জন্য যদি হত্যা চেষ্টা করা হয়, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড। মারাত্মক জখম করলে 5 থেকে 12 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। সাধারণ জখম করলে 2 থেকে 5 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মনে রাখবেন যে 2025 সালের পূর্বে যৌতুকের জন্য সাধারণ জখমের মামলাগুলো ট্রাইব্যুনালে দায়ের হলেও 2025 সালে বাংলাদেশ সরকার এই 11 গ ধারার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের একটি বিধান চালু করেছে। এখন থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হবে। এছাড়াও মনে রাখবেন যে 2025 সালে বাংলাদেশ সরকার লিগ্যাল এইড আইন সংশোধন করে এই 11 গ ধারার মামলাগুলো লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তির একটি বিধান চালু করেছে। যদিও বর্তমানে মাত্র 12টি জেলায় এই লিগ্যাল এইড আইনটি কার্যকর রয়েছে, খুব শীঘ্রই সারা বাংলাদেশে এই লিগ্যাল এইড আইনটি কার্যকর হবে। এখানে মনে রাখবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারা যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ যৌতুকের জন্য যদি কোনো সাধারণ জখম হয়, সেক্ষেত্রে ওই নারীকে বাধ্যতামূলকভাবে লিগ্যাল এইডে মামলা দায়ের করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারার মামলাগুলো লিগ্যাল এইডে দায়ের করা বাধ্যতামূলক করা হয়েছে লিগ্যাল এইড আইন সংশোধনের মাধ্যমে। লিগ্যাল এইডের মাধ্যমে যদি বিরোধটি নিষ্পত্তি করা না যায়, কেবলমাত্র সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 গ ধারায় মামলা দায়ের করা যাবে। তো চলুন আমরা এখন আলোচনা করি যে এই আইনের মামলাগুলোর বিচার প্রক্রিয়া। মনে রাখবেন যে এই আইনকে শুধু কঠোরভাবে প্রণয়ন করা হয় নাই, এই আইনের মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে পরিচিত। মনে রাখবেন যে আইনে ট্রাইব্যুনালকে 180 দিনের মধ্যে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়াও ধর্ষণের ক্ষেত্রে 90 দিনের মধ্যে একটি মামলা নিষ্পত্তির বিধান এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে
রয়েছে। মনে রাখবেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার তদন্তের সময়ও নির্ধারণ করা রয়েছে। সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলা 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করার একটি বিধান এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে রয়েছে। এখন মনে রাখবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 17তে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে মিথ্যা মামলা দায়ের। মনে রাখবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো একজন ব্যক্তিকে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে ওই মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তির 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা এর অতিরিক্ত তার অর্থদণ্ডেও তিনি দণ্ডিত হতে পারেন। এছাড়াও এই আইনের 32-এর ক ধারায় ডিএনএ টেস্টেরও একটি বিধান রয়েছে। ধর্ষণ বা যৌন নির্যাতন সংক্রান্ত মামলার ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে, যা একটি অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মনে রাখবেন, ভিকটিমের নিরাপত্তার কথা বিবেচনা করে এই আইনে ক্যামেরা ট্রায়ালের একটি বিধান রয়েছে, অর্থাৎ যুদ্ধতার কক্ষে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার বিচার কার্য পরিচালনা করা যাবে। এছাড়া মনে রাখবেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 14তে সংবাদপত্রে একজন ভিকটিমের ছবি ও পরিচয় প্রকাশের একটি বাধা নিষেধ রয়েছে। যদি কোনো সংবাদপত্র বা নিউজ মিডিয়া যদি ভিকটিমের ছবি বা পরিচয় প্রকাশ করে, সেক্ষেত্রে ওই নিউজ চ্যানেল বা সংবাদপত্রের 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ ভিকটিমের নাম পরিচয় কোনোভাবেই সংবাদপত্রে বা টিভি নিউজে প্রচার বা প্রকাশ করা যাবে না, যেটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 14তে উল্লেখ রয়েছে। নিঃসন্দেহে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি কঠোর ও যুগোপযোগী আইন। এই আইনে যেমন অপরাধের জন্য রয়েছে কঠোর শাস্তি, এছাড়াও বিচার ও তদন্ত দ্রুত গতিতে আগানোর জন্য এই আইনে রয়েছে সুনির্দিষ্ট বিধান। তো শুধু আইন থাকলেই চলবে না, আইনের বাস্তব প্রয়োগেরও প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে আমাদের সকলের সচেতনতার প্রয়োজন। আপনার আশেপাশে যদি কোনো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সেই বিষয়টি অবহিত করবেন। তো সুতরাং আমরা আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এছাড়াও এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন হওয়ার সুযোগ দিবেন। আইন ও অধিকার বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।